যখন তুমি সারা বিশ্বে, ভারতের ক্ষেত্রেও এমনকি আমেরিকাতেও মহিলাদের হত্যার ঘটনাগুলো দেখো, তখন দেখা যায় যে এদের একটা বড় অংশই ঘটে কাছের আত্মীয় বা প্রেমিকদের হাতে। Horrific murder that has shocked the nation. A national level tennis player was shot dead yesterday by her father in her own 3-story house in Gurugram, a cosmopolitan city. বাবা যা করেছে সেটা একেবারে জানোয়ারি কাজের মধ্যে পড়ে। কি এমন হয় যে আমরা এত দূর চলে যাই, এমন অপরাধ করতে প্রস্তুত হয়ে পড়ি? যে কোনো কিছু একটু মিষ্টি লাগলেই আমরা তাকে ভালোবাসা বলে নাম দিই। তারপর হঠাৎ একদিন ঘটে যায় সেই বিস্ফোরণ। তখন আমরা বলি, আমার সঙ্গে এটা কিভাবে হলো, আমার সঙ্গে এটা কিভাবে হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা তো শুরু থেকেই হচ্ছিল। আমরা দেখতে পাই না ভেতরে ভেতরে সেই সহিংসতা জমে উঠছে। সেই বিকট বিস্ফোরণের শব্দটা প্রায়শই শোনা যায়। শুধু মাঝে মাঝে রক্তপাতটা দেখা যায়, গুলির শব্দটা কানে আসে। বাকি সময় আমরা ভাবি সব ঠিক আছে, বলি এটা তো শান্তিপূর্ণ সম্পর্ক। আসলে ব্যাপারটা হলো, এটা কখনোই সত্যিকারের শান্তিপূর্ণ হয় না। যে জিনিসটাকে আমরা ভালোবাসা বলি তার বেশিরভাগই আসলে অনেকটা বিকৃত এবং মাঝে মাঝে মারাত্মক সহিংস হয়ে ওঠার সম্ভাবনা রাখে। নমস্কার আচার্যজি, প্রথমে আমি আমার নিজের একটু পরিচয় দিতে চাই। আমার নাম আরা। আমি প্রায় 30 বছর ধরে আমেরিকায় আছি এবং একটি হাই স্কুলে সায়েন্স শিক্ষিকা হিসেবে কাজ করছি। প্রথমেই আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। জানি না কতবার বলতে হবে, কিন্তু সত্যি কৃতজ্ঞতা জানানোর জন্য আমার শব্দগুলো যথেষ্ট নয়। আমি আজীবন এই পথেই ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি যেন সেই জায়গাতেই পৌঁছেছি যেখানে আমার থাকার কথা ছিল। কিন্তু আজকের প্রশ্নটি হল, গুরগাঁওয়ে ঘটে যাওয়া সেই ঘটনাকে ঘিরে যেখানে একজন বাবা নিজের মেয়েকে হত্যা করেছেন। যদি আমরা মেয়েটির অর্জনগুলো দেখি, তাহলে বোঝা যায় সে সত্যিই অসাধারণ কিছু করেছিল। এবং এমন উচ্চতায় পৌঁছানো সহজ নয়। পরিবার ও বাবা মায়ের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। কিন্তু এখন বাবাটি যা করেছেন তা নিঃসন্দেহে অন্যতম ভয়ঙ্কর অমানবিক কাজগুলোর একটি যা একজন করতে পারে। প্রশ্ন হল, কোথায় আমাদের ভুল হয়? কি এমন ঘটলে মানুষ এমন এক চরম পর্যায়ে পৌঁছে যায়, এমন অপরাধ করে বসে? হ্যাঁ, এই মানুষটিকে বাইরে থেকে দেখলে কোনো অপরাধীর মতো মনে হয় না, বা তার মনে এমন ভাবনা চিন্তা চলছিল বলেও মনে হয় না। আপনার কি মনে হয়? আমরা যেহেতু ঘটনাটির সমস্ত তথ্য জানি না, তাই এই একটি নির্দিষ্ট ঘটনার ব্যাপারে বিশ্লেষণ করে কিছু বলা সম্ভব নয়। তবে কিছু বিষয় তো নিশ্চিত, একজন তরুণী খুন হয়েছেন, এটা আমরা জানি। এবং যিনি তাকে খুন করেছেন তিনি তার নিজের বাবা, এটাও নিশ্চিত। কিন্তু তার বাইরের বিষয়গুলো, যেমন ঘটনাটির প্রকৃত প্রেক্ষাপট কি, উদ্দেশ্য কি ছিল, দীর্ঘ সময় ধরে পরিবারে কি ঘটছিল, এসব আমাদের অজানা। এসব হয়তো কয়েক মাস বা কয়েক বছর ধরে চলছিল। সেসব না জেনে আমরা সঠিক বিশ্লেষণ করতে পারি না। তবে হ্যাঁ, আমরা এই ধরনের সব কেস নিয়ে সাধারণভাবে কথা বলতে পারি। নির্দিষ্ট এই কেসটা নয়, কিন্তু এটা আসলে কোনো একক কেস না, এটা একটা শ্রেণী। আমরা সেই শ্রেণী নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, আপনি একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। আপনি বলেছিলেন ওই মেয়েটি যে মারা গেছে সে খেলাধুলার একটা উচ্চ পর্যায়ে পৌঁছেছিল, আর এটা পরিবারের এবং আশেপাশের লোকজনের সাহায্য ছাড়া সম্ভব নয়। এই সাহায্য শুধু
মুখে হ্যাঁ বললেই হয় না, এর সঙ্গে দরকার অর্থনৈতিক সহায়তা এবং আরও কিছু বিষয়। তাই বোঝাই যাচ্ছে পরিবার থেকে এসব সাহায্য সে পেয়েছিল। তারপর আমরা দেখি এই ঘটনা, যেটা হঠাৎ বলে মনে হয় এটা যেন পুরো ধারার বিরুদ্ধে যায়। দেখতে মনে হচ্ছে এটা কাহিনীটা ভেঙে দিচ্ছে, কিন্তু আসলে কাহিনীগুলো কখনোই ভাঙে না। যদি যেটা ভাঙন বলে মনে হচ্ছে সেটা আসলে একটা প্রকাশ হয়। কিছুই হঠাৎ করে ঘটে না। এই ঘটনাটি হোক বা অন্য কোনো ঘটনা, যেখানেই যখনই ঘটে, যদি আপনি দেখেন কোনো ভয়াবহ সহিংসতা বা হঠাৎ বিস্ফোরণ ঘটেছে, এটা কখনোই হঠাৎ করে হয় না, এটা নিশ্চিত। এটা সবসময় সেখানে ছিল, শুধু একটা নির্দিষ্ট মুহূর্তে সেটা চোখে পড়ে। আর এটা একদমই সম্ভাব্য আগামী 50 বছরেও সেটা চোখে পড়বে না। ওটাও হতে পারত, আর বেশিরভাগ ক্ষেত্রেই হয়ও। খুব সম্ভব যে একজন বাবা, ভাই বা প্রেমিক ঠিক করে ফেলেছে একটা মেয়েকে মেরে ফেলবে, আর একেবারে শেষ মুহূর্তে ঠিক সময় তার মন বদলে যায় বা কেউ এসে পড়ে, ডোরবেল বেজে ওঠে, আর সেই মুহূর্তটা কেটে যায়। তারপর হঠাৎ করেই পরিস্থিতির কারণে দেখা যায় যে ওইরকম একটা মুহূর্ত আর কখনোই আসে না, বা আসে 15 বছর পর। তারপর আমরা নিজেদের এই অধিকার দিয়ে দিই বলার জন্য যে সব কিছু ঠিকঠাক ছিল। পরের 15 বছর ধরে বা পরের 50 বছর ধরে, যতক্ষণ না দুজনেই স্বাভাবিকভাবে মারা যায়। না, ব্যাপারটা আসলে তেমন না। বেশিরভাগ সম্পর্ক, বিশেষ করে যেগুলো তরুণীদের জড়িত করে, সবসময় একটা টানটান অবস্থায় থাকে, সর্বদা এক বিপর্যয়ের কিনারায় দাঁড়িয়ে। এমনটা নয় যে এই সব ঘটনা ঘটে না, কিন্তু বেশিরভাগ সময় সেগুলো থেমে যায়, কখনো ভয়ের কারণে, কখনো বা হঠাৎ করে কিছু পরিস্থিতি এসে পড়ে। তাই আমরা সেই বড়সড় বিস্ফোরণের শব্দ খুব ঘন ঘন শুনতে পাই না। মাঝে মাঝে সেটা বাস্তবের রূপ নেয়, মাঝে মাঝে আমরা আমাদের চোখের সামনে রক্ত ঝরতে দেখি আর গুলির শব্দ শুনি। বাকি সময়গুলোতে আমরা ভাবি সব ঠিক আছে, বলি এটা একটা শান্তিপূর্ণ সম্পর্ক। কিন্তু আসল কথা হলো এটা কোনোদিনই সত্যিকারের শান্তিপূর্ণ ছিল না। শুধু এই কারণে যে আমরা গুলির শব্দ শুনতে পাই না, তার মানে এই নয় যে সম্পর্কের মধ্যে সব শান্তিপূর্ণভাবে চলছে, তা সে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা বাবা মা আর সন্তানদের, বিশেষ করে মেয়েদের সঙ্গে সম্পর্ক। না, মোটেই না। আপনি বলেছিলেন মেয়েটি এতদূর পর্যন্ত পেশাগতভাবে এগিয়ে যেতে পেরেছে, মানে অবশ্যই সক্রিয়ভাবে তাকে সাহায্য করা হয়েছিল। হ্যাঁ, ঠিক কথা। কিন্তু দেখুন, একটা অদৃশ্য সীমারেখা থাকে, যেমন একটা গ্লাস সিলিং, যেটা চোখে দেখা যায় না ও টপকানো যায় না। তাকে কিছু করতে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তারও একটা সীমা আছে। তাকে যতটা করার অনুমতি দেওয়া হয়েছে সেটা আমাদের সমাজ, সংস্কার এবং স্বার্থ যতটা মেনে নিতে পারে ঠিক ততটাই। কারণ আমরা কেউই চাই না যে সমাজ আমাদের খারাপ মানুষ বলে ডাকুক। আমরা চাই না আমাদের রিগ্রেসিভ বা পিছিয়ে পড়া মানসিকতার বলে অপবাদ দেওয়া হোক।
আমরা চাই আমাদের সবাই নৈতিক দিক থেকে ঠিক পথে আছে বলে ভাবুক। তাই যখন মেয়ে কিছু চায় তখন সেটা তাকে দেওয়া হয়, কিন্তু যতটুকু আমাদের সংস্কৃতি, মনোভাব আর আত্মস্বার্থ মেনে নিতে পারে ঠিক ততটুকুই। এই জিনিসটা যেন আমাদের বিভ্রান্ত না করে। সেই সীমারেখাগুলো স্পষ্টভাবে আঁকা আছে, আর সেই সীমার মধ্যেই মাইন পোঁতা আছে। ওহ, তুমি ওখানে পা দাও আর সঙ্গে সঙ্গেই একটা বিস্ফোরণ হয়। আপনি কি বলতে চাইছেন? আমি যেটা বুঝেছি সেটা এই যে বাবা মায়েরা তাদের সন্তানদের জন্য যা কিছু করছেন সেটা তারা তাদের মানসিক সীমাবদ্ধতার মধ্যে করছেন। যদি কিছু সেই সীমার বাইরে চলে যায় তাহলে সেটা তাদের কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়ে। তখনই এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, পাখিটাকে উড়তে শেখাতে হয়, তাই না? ওটা দেখতে তখন খুবই সুন্দর লাগে। তারপর সে যখন দরজার ওপর বসে কিংবা আলমারিতে গিয়ে বসে এক ঘর থেকে আর এক ঘরে উড়ে বেড়ায়। সমস্যা শুরু হয় তখনই, যখন পাখিটা খোলা আকাশে উড়তে চায়। ঠিক তখনই অস্ত্র বের হয় আর গুলি ছোড়া শুরু হয়। যতক্ষণ তুমি সীমিত স্বাধীনতা উপভোগ করছো, নিয়ন্ত্রিত স্বাধীনতা, শর্তযুক্ত স্বাধীনতা, ততক্ষণ সবই ঠিক আছে। কারণ তোমাকে এইটুকু স্বাধীনতা দেওয়া মানে আমি নিজের সম্পর্কে ভালো অনুভব করতে পারি। আমি ভাবতে পারি আমি একজন ভালো অভিভাবক, আমি একজন উদার মনোভাবের বাবা, আমি একজন ভালোবাসাপূর্ণ, যত্নশীল মা। আমি ভাবি, দেখো, আমি তোমার জন্য কত কিছু করি, তোমার জন্য আমি কত কিছুই না করি। আমি একজন খুব ভালো স্বামী, দায়িত্বশীল স্বামী। এগুলো তখন শুধু ঠিকই মনে হয় না, বরং বেশ গর্বেরও বিষয় মনে হয়। কিন্তু কিন্তু ঠিক তখনই, যখন তুমি ওই সীমারেখাগুলোকে যাচাই করতে যাও, তুমি বুঝতে পারো এমনকি বিস্ফোরণটা শোনার মতো অবশিষ্ট তোমাকে রাখা হয় না। আমরা আগেই বলেছি সেই সীমারেখাগুলোতে মাইন পোঁতা আছে। তুমি ভাবতে পারো ওই জায়গাটা যেন একটা ফুলের বাগান, একটা সুন্দর বাগান, রঙিন আর কোমল ফুলে ভরা। সব ফুল যেন প্রেমের গান গাইছে, প্রজাপতি উড়ছে, রংধনু উঠেছে আকাশে। সেই রকম এক ফুলের বাগান। আর তার চারপাশের বেড়াতেই মাইন পোঁতা আছে। তুমি বাইরে যাওয়ার চেষ্টা করলেই টুকরো টুকরো হয়ে উড়ে যাবে। আর যতক্ষণ তুমি সেই বাউন্ডারির ভেতরে থাকো, ততক্ষণ তুমি এক ধরনের মায়ায় থাকবে যে তুমি একটা মুক্ত পাখি। শুধু মুক্তই নও, বরং তুমি ভালোবাসা আর যত্নে ঘেরা পাখি। আর সেই অভিজ্ঞতা সত্যিই অনেকটা ভালোবাসার মতোই লাগবে। বাবা তোমায় স্টেডিয়ামে নামিয়ে দিয়ে যাচ্ছে, স্বামী তোমায় অফিস থেকে নিয়ে আসছে। এত ভালোবাসা, এত যত্ন, এত নিরাপত্তা। এটাই তো ব্যাপার, যেটাকে আমরা ভালোবাসা বলে ভাবি, সেটা বেশিরভাগ সময়ই খুব কুৎসিত আর সম্ভাব্যভাবে খুব হিংস্র কিছু হয়। গতকাল এই নিয়েই আলোচনা হচ্ছিল, শিবাও সেখানে ছিল। তখনও বলেছিলাম, মেয়েটি খুন হওয়ার মাত্র 2 দিন পরেই তারই বয়সী আরেকটি মেয়ে এগা স্বান্তিক উইম্বলডন ট্রফি জিতেছে। আর এই মেয়েটি মারা গেল কারণ সে খেলতে চেয়েছিল
এবং টেনিস শেখাতে চেয়েছিল। অন্য যে মেয়েটি জিতল সে পোল্যান্ডের। ব্যাপারটা এখানেই। পশ্চিমের দেশগুলো এই বিষয় ভারতের থেকে একটু এগিয়ে আছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ক্ষেত্রে। যখন বিশ্বজুড়ে নারীদের খুনের পরিসংখ্যান দেখি, ভারত সহ এমনকি আমেরিকাতেও, তখন দেখা যায় প্রায় 70 থেকে 80%, মানে বিশাল একটা অংশ। সব খুনই ঘটে কাছের আত্মীয় বা প্রেমিক প্রেমিকার হাতেই। এটা নারীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে নয়। যখন তুমি খুনের কেসগুলো দেখো, যখন কোনো পুরুষ খুন হয় তখন খুনি সাধারণত খুব কাছের কেউ হয় না। কিন্তু যখন কোনো নারী খুন হয় তখন খুনির মধ্যে প্রবলভাবে সম্ভাবনা থাকে সে সেই পুরুষ প্রিয়জনই হয় সাধারণত। তার সঙ্গে পারিবারিক কিছু সম্পর্ক আছে, অথবা রক্তের সম্পর্ক, অথবা আবেগের সম্পর্ক। সাধারণত সেটা হয় বাবা, ভাই, স্বামী, প্রেমিক, শ্বশুর বা এরকম কিছু। এরা ঠিক সেই লোকেরা যাদের কাছ থেকে ভেবেছে ও ভালোবাসা পাচ্ছে। সেই কারণে আমি শুধু বিরক্ত হই না, অনেক সময় প্রচণ্ড রেগে যাই যখন দেখি নারীরা এত সহজে প্রতারিত হয়। ইচ্ছে করেই যেন ঠকতে রাজি থাকে। যে কোনো জিনিস যা একটু মিষ্টি, স্যাপি, তাকেই ভালোবাসা বলে ধরে নেয়। ওর জন্য গাড়ির দরজা খুলে দাও, বা কফি টেবিলে চেয়ারটা টেনে দাও, বা কিছু মিষ্টি কথা বলো। ওই, তোমাকে তো আগের চেয়ে অনেক রোগা লাগছে। এই সব কথা তো চিরকালই কার্যকরী এক অস্ত্র ছিল। আর তারপর হঠাৎ ঘটে যায় সেই বিস্ফোরণ। তখন তুমি বলো, এটা আমার সঙ্গে কিভাবে ঘটল, এটা আমার সঙ্গে কিভাবে ঘটল। কিন্তু সত্যিটা হচ্ছে এটা তো সবসময়ই ঘটছিল। তুমি শুধু তোমার আবেগ, নিরাপত্তার প্রয়োজন আর শিখে আসা ধ্যান ধারণায় অন্ধ হয়ে আছো। তুমি দেখতে পাচ্ছ না ভেতরে ভেতরে কতটা হিংসা ফুটে উঠছে। কতজন অ্যাসিডে আক্রান্ত ভিকটিম পুরুষ আছে, প্লিজ? একটা সম্পর্ক ভাঙলে যদি মানসিক আঘাত হয় সেটা দুই দিকেই হবে, তাই না? কখনো একদিকে, কখনো অন্যদিকে। তাহলে কেন মেয়েদের কখনো দেখা যায় না যে ছেলেদের মুখে অ্যাসিড ছুঁড়তে? আমরা এটা নিয়ে প্রশ্ন করি না, কোন সিদ্ধান্তেও পৌঁছাই না। আমরা যে সহজ অথচ স্পষ্ট সত্যে পৌঁছাতে পারতাম তাও করি না। তুমি যেটাকে ভালোবাসা ভেবেছ সেটা কখনোই ভালোবাসা ছিল না, কখনো না। এটা এমন নয় যে কোনো মহান জিনিস ভুল পথে চলে গেছে বা নষ্ট হয়ে গেছে। না, সেই জিনিসটাই শুরু থেকেই নষ্ট ছিল। আর তুমি ভাগ্যবান যে বিস্ফোরণের মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে পেরেছ।
কেন সারা পৃথিবী জুড়ে আর বিশেষ করে ভারতে নারীদের সুরক্ষার জন্য এত আইন আছে? কারণটা খুবই সহজ, কারণ তারা শোষণের প্রতি খুবই ভালনারেবল। না হলে এত আইন দরকার হতো না। এই দুর্বলতা অনেকটাই এড়ানো যায়, এটা নিজেরই তৈরি করা। তাহলে এই পরিবর্তন কিভাবে আনা যায়? কিভাবে মেয়েদের আর নারীদের আলাদাভাবে ভাবতে শেখানো যায়, বিশেষ করে নতুন প্রজন্মকে, যাদের আমি দেখি আমার চারপাশে, যারা ভাবে তারা খুবই তথাকথিত মুক্ত আর জানে কি করতে হবে, কিন্তু তাও আমি তাদের ওপর সামাজিক চাপ অনুভব করি। ওরা সেটা স্বীকার করতে চায় না। না না, এটা চাপ না, এটা একটা চুক্তি। এটা একটা চুক্তি, আর তাদের সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। এটা এমন একটা চুক্তি যা মিষ্টতা আর নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়। এটা চুক্তি, চাপ না। ওদের রূপকথার জগতে বাঁচা বন্ধ করতে হবে। সেই সব পুরনো ক্লিশেস, ব্যঙ্গচিত্র আর স্টেরিওটাইপ। স্নেহশীল বাবা, মমতাময়ী মা, রহস্যময় ভাই, সেই প্রোটেক্টিভ অ্যান্ড পজেসিভ হাজব্যান্ড। যদি তুমি এই চুক্তিটা না করো, হ্যাঁ প্লিজ, না, এটা একটা চুক্তি। চুক্তিটা হলো তুমি এই ছবিগুলো, এই কাহিনীগুলো মেনে নাও। আর যদি তুমি এগুলো মেনে নাও, তাহলে গল্পে যে চরিত্রটা তুমি গ্রহণ করেছো সেই অনুযায়ী সবকিছু পেয়ে যাবে। দেখো, ব্যাপারটা হলো এখানে একটা গল্প আছে। অনুগ্রহ করে নিজেকে ওই চরিত্রের সঙ্গে মানিয়ে নাও। আর তুমি যদি এই চরিত্রটা অভিনয় করো, তাহলে বাবা সেই চরিত্রটা পালন করবেন। এটাই চুক্তি। তুমি মিষ্টি, বাধ্য, কোমল একটা মেয়ের চরিত্রে অভিনয় করো, আর বাবা হবেন সেই সুপারম্যান প্রোভাইডার। তোমাকে এই চুক্তি প্রত্যাখ্যান করতে হবে। এটা একটা খারাপ চুক্তি, আর সেটা বোঝা দরকার। এটা ভীষণ খারাপ একটা চুক্তি। আমি ঐতিহাসিকভাবে বুঝতে পারি, হ্যাঁ, তখন চাপ ছিল, কারণ শারীরিকভাবে নারীরা কিছুটা পিছিয়ে ছিল। আর মানব জাতি আবিষ্কার করেছে কৃত্রিম শক্তির উৎস। ইতিহাসে খুব সাম্প্রতিক কালে এসেছে। তার আগে আমাদের নির্ভর করতে হতো প্রাকৃতিক উৎসের উপর। তার আগে আমাদের নিজেদের পেশি শক্তির উপর নির্ভর করতে হতো। হিউম্যান মাস্কুলার এনার্জি। আর নারীদের সেই তুলনায় পেশি শক্তি ছিল কম পুরুষদের তুলনায়। ফলে তারা অসুবিধায় ছিল, হ্যাঁ, কিন্তু এখন তো সেটা আর নেই। আমরা এখন আর নিজের মাস্কুলার এনার্জি, নিজের বাইসেপস ব্যবহার করি না গাড়ি চালানোর জন্য বা বম্বার জেট ওড়ানোর জন্যও না। শক্তি এখন অন্য জায়গা থেকে আসে। তাই এটা একটা চুক্তি যেটা ঐতিহাসিকভাবে মানা হয়ে এসেছে। ইতিহাসের গতিতে
এখনকার যা আছে তা চ্যালেঞ্জ করতে হবে আর ভেঙে ফেলতে হবে। নারীরা এখনো কেন সেই একই ভূমিকা গ্রহণ করবে? সেই একই ক্লিশেড স্ক্রিপ্টে অভিনয় করবে? কেউ এসে আর অনেক মেয়ের জন্য সেটাই নিরাপত্তা। কেউ তার সঙ্গে অপমানজনক ভঙ্গিতে কথা বললে একটা উপযুক্ত জবাব নিয়ে আসবে না। কেন? কারণ তার ভেতরে এটা গেঁথে গেছে যে তাকে সবসময় নিরাপদ খেলতে হবে। কিন্তু তোমার তো আর নিরাপদ খেলতে হবে না, কারণ তুমি যেভাবেই খেলো না কেন শেষমেশ তো নিরাপদ থাকোই না। তোমাকে আর মাথা নিচু করে মেনে নিতে হবে না, কারণ তুমি যদি মাথা নিচু করেও মেনে নাও তবু সে কখনো তৃপ্ত হবে না। সে তোমার উপর দিয়ে হেঁটে যাবে, আর একদিন তোমার সামান্য প্রতিবাদের প্রতিক্রিয়ায় সে তোমাকে গুলি করে বসবে। এটা কিভাবে ভালো চুক্তি হতে পারে যদি বছরের পর বছর মাথা নিচু করে থাকার পরও এটাই পাওনা হয়? আমি প্রায়ই বলি, আর এতবার বলি যে সেটাও আবার একটা রকমের বহু সস্তা জীর্ণ ভাব চলে এসেছে। তুমি একজন মানুষ, তাহলে তুমি কেন এখনো মধ্যযুগীয় নারীর সব চিহ্ন আর লক্ষণ বয়ে বেড়াচ্ছ? মধ্যযুগীয় নারীদের মতন। তুমি দেখো কনেদের সাজ পোশাক কেমন হয়, অনুগ্রহ করে বোঝো। শরীরে এত ধাতু, এত স্টাইল, আর এত সিলিকা। এটাই তোমার প্রধান শারীরিক বিদ্রোহের অঙ্গ। এটা এক পাশে রেখে দিচ্ছ, তাই তো? এমনকি প্রতীকীভাবেও। এটি শক্তি, সাহস, বিদ্রোহ আর ব্যক্তিত্বের প্রতীক, ঠিক তো? কিন্তু এরপরও তুমি এখানে এত কাঁচ পড়ে থাকো। আরও সৎ হওয়া কেন দরকার? ওটাকে হাতকড়া বলাই ঠিক, কারণ ওটা একদম একই কাজ করে। এখন তুমি পালাতে পারবে না, এখন তুমি লড়তে পারবে না, এখন তুমি প্রতিবাদও করতে পারবে না, না হলে কাঁচ ভেঙে গায়ে বিঁধে যাবে। তোমার নিজেরই হাত। আর এটাই সেই জায়গা যেখানে হাত সবচেয়ে দুর্বল, আর সেখানেই আঘাত লাগবে। তুমি লড়ার চেষ্টা করছো। তুমি হাতে এত সিলিকন অক্সাইড নিয়ে লড়ার চেষ্টা করো, দেখবে কিভাবে তোমার কবজি কেটে যাবে। কিন্তু মহিলারা বলে ওরা তো এটাই ভালোবাসে। দেখো প্লিজ, দয়া করে বোঝো।
ইতিহাসে তোমার জন্য কিছুই নেই। Just nothing. তোমার কাছে শুধু এটুকুই আছে, অতীত তোমার জন্য কিছুই নিয়ে আসবে না। আমি মহিলাদের সঙ্গে কথা বলছি। যারা অতীতের বিভিন্ন ব্যবস্থা থেকে উপকৃত হয়েছে, সেটা শোষণমূলক হোক বা অন্য যে কোনো ধরনের, ওরা যদি অতীতেই আটকে থাকতে চায়, থাকুক না। আর ওটা করলে শুনতেও তো যুক্তিসঙ্গত লাগে, তাই না? ওরা তো অতীতের সব রকম সামাজিক, অর্থনৈতিক আর ধর্মীয় ব্যবস্থার সুবিধাভোগী ছিল। তাই ওরা চায় সেই পুরনো ব্যবস্থা যেন চালু থাকে, এটা বোঝা যায়। কিন্তু মহিলারা অতীতকে আঁকড়ে ধরে কী বা লাভ পায়? নারী ভ্রূণ হত্যা, শিশু হত্যা এবং পরিবার, সমাজ, সম্প্রদায় বা দেশের যে কোনো স্তরের সিদ্ধান্ত গ্রহণে নারীদের প্রায় না থাকার মতো প্রতিনিধিত্ব। নিজের শরীর নিয়েও কিছু বলার অধিকার নেই। অবিরামভাবে থাকা, গর্ভবতী না হয়ে গর্ভধারণ করানো হয়েছে। ইতিহাসে তোমার কি স্বার্থ জড়িয়ে আছে? আর যদি তুমি মুক্ত হতে পারো, তাহলে সম্ভবত তোমার ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু তুমি কেন অতীতের পুরনো ধ্যান ধারণাগুলো আঁকড়ে ধরে থাকতে চাও? ওখানে তোমার জন্য কিছুই নেই, কিন্তু তারপরও তাকে পুরস্কৃত করা হয়। ওকে পুরস্কৃত করা হয়, আর সেটাই ওর সর্বনাশ ডেকে আনে। সেখানেই ওকে ঠকানো হয় বা নিজেই ঠকতে চায়। তুমি তোমার স্বাধীনতা ছেড়ে দাও, আর আমরা তোমায় কিছু ভালো জিনিস দিয়ে দেব। ওটাই সেই চুক্তি যেটা থেকে আমি চাই ও বেরিয়ে আসুক। চুক্তিটা ভাঙতেই হবে। আমাদের মানুষের দরকার লিঙ্গভিত্তিক ব্যঙ্গচিত্র নয়। এবং এটাই সব সঠিকভাবে চিন্তা করা পুরুষরাও চায়। দয়া করে বুঝে নাও, এটা নারী বনাম পুরুষ বা এক লিঙ্গের বিরুদ্ধে আর এক লিঙ্গের বিষয় না। এটা আসলে সম্পর্কের সুস্থ মানুষ বনাম অসুস্থ মানুষ। মানে পুরুষরা, উনি বলেছিলেন সঠিকভাবে ভাবতে জানা পুরুষরা, যারা নিজেদের ব্যাপারে খেয়াল রাখে। আমি এটা বলছি না যে তারা নারীদের ব্যাপারে খেয়াল রাখে, এমনকি যেসব পুরুষ সত্যিকারের জীবনের মানে বোঝে। ওরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে যে নারীরা যেন অতীত থেকে বেরিয়ে এসে বর্তমানের মধ্যে পা রাখে। তবে আমরা যা দেখি তা হল আধুনিকতার নামেও অতীতটা শুধু চলতেই থাকে। আমি বুঝি না অতীত আর প্রথাগুলো নারীদের জন্য এত আকর্ষণীয় কেন লাগে।
ওকে সব রকম ক্ষমতায়ন দাও, এটাও তো এক ধরনের দয়া দেখানো, কথা নয় কি? ওকে ক্ষমতা দাও। তারপর পছন্দের নামে সে নিজের স্বাধীনতাটাই ছেড়ে দেবে। সে বলবে, জানো, আমি কর্মজীবী নারী হতে চাই না, এটাই আমার স্বাধীনতা। আইভি লীগ আর ভারতের আইআইটি আর আইআইএমগুলো থেকে পাশ করার 10 বছর পর কতজন মহিলা এখনো কাজ করছেন সেটা একবার খতিয়ে দেখো। স্নাতক হওয়ার 10 বছর পর ওদের মধ্যে ভয়ানক সংখ্যক মানুষ কর্মজীবন থেকে সরে গেছে, আর তুমি এটা বলতে পারো না যে ওদের জোর করে এই সিদ্ধান্তে ঠেলে দেওয়া হয়েছে। ওরা নিজেরাই বলবে, এটা আমাদের স্বাধীন সিদ্ধান্ত। না, এটা তোমাদের স্বাধীন সিদ্ধান্ত নয়, এটা আসলে অতীতেরই গোপনে চলতে থাকা প্রভাব। নিজেকে না জানলে তুমি বুঝতেই পারবে না যে তোমার পছন্দগুলো কোথা থেকে আসছে। তোমার পছন্দগুলো আসছে সেই প্রাচীন গুহা থেকে। তোমার পছন্দগুলো ওই মধ্যযুগীয় মানসিকতা থেকে আসছে। গতকাল আমি একজন মনোবিজ্ঞানীর সঙ্গে কথা বলছিলাম। সে খুবই তরুণী, আমেরিকান, এবং সেও প্রশ্ন তুলছিল। সে বলল, আমি আচার্যজির কথা শুনেছি এবং আচার্যজি একদম ঠিক এটাই যে বলছেন যেটা আপনি এখন বলছেন, কিন্তু কেন তিনি সবসময় নারীদের আবেগ নিয়ে কথা বলেন? সে একজন মনোবিজ্ঞানী, সে বলছিল। এটা একটা স্বভাব, জানো তো, মেয়েদের মধ্যে থাকে, আর এটা কখনো কখনো উপকারেও আসতে পারে। আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো। ও বলল, তারা নিজেদের প্রকাশ করতে পারে, আর যদি এটাই তাদের প্রকাশের উপায় হয় তাহলে তাই হোক। কিন্তু ব্যাপারটা হলো, ও বলল, আচার্যজি নারীদের দৃষ্টিভঙ্গি থেকে ভাবেন না এবং তিনি নারীদের ওপর কিছু জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি তখন বললাম, ওহ আচ্ছা, বুঝলাম, কারণ তুমি জানোই তো উনি একজন সাইকোলজিস্ট এবং বিভিন্ন ধরনের মেয়ে ও মহিলাদের সঙ্গে কাজ করেন। আমি ভাবছিলাম, ঠিক আছে, কিছুজনের কাছে এই কাউন্সেলিংয়ের সুযোগ থাকে, কিন্তু বলো তো কত শতাংশ নারীর কাছে এই অপশনটা থাকে? আর আচার্যজি যা করছেন, তিনি তাদের আরও শক্ত হতে বলছেন, নিজেদের জন্য দাঁড়াতে বলছেন। বলো তো উনি আর কিভাবে এইসব নারীদের কাছে পৌঁছাতে পারেন এর বাইরে? তখন সে বলল, হ্যাঁ রে, এভাবে ভাবলে তো ব্যাপারটা বোঝা যায়, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, যদি আবার এমন প্রশ্ন আসে তাহলে কিভাবে আমি আরও ভালোভাবে উত্তর দিতে পারব? দেখুন, এটা খুব খোলামেলা, খুব পরিষ্কার একটা ব্যাপার। অভিযোগগুলো, আমি যখন একজন মানুষকে দেখি তখন তাকে শুধু স্তন, নিতম্ব বা জরায়ু সহ একজন নারী হিসাবে দেখি না। আমি তাকে দেখি একজন চেতনা হিসাবে। আর তুমি খুব ভালো করেই জানো আবেগ কোথা থেকে আসে। যেসব আবেগের কথা আমরা বলছি তার অনেকগুলোই ঠিক জরায়ু থেকেই জন্ম নেয়।
আর যদি একটা জৈবিক প্রক্রিয়া বা রাসায়নিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেই আবেগগুলোর অনেকগুলো একেবারেই অনুভূত হবে না। আবার ঠিক একইভাবে সেই আবেগগুলোকে তীব্রতর করা যায়। শুধু একটা ইনজেকশন বা ছোট্ট একটা ট্যাবলেট আর সঙ্গে সঙ্গেই একগুচ্ছ অনুভূতির বিস্ফোরণ। তাহলে তোমার অনুভূতিগুলো আসলেই কি তোমার নিজের? যখন তুমি ওই অনুভূতিগুলো সব স্তন্যপায়ী প্রাণীদের সাথে ভাগ করে নিচ্ছ, তখন ঠিক কোন অনুভূতির কথা বলছো? সব অনুভূতি প্রকৃতিগতভাবে অত্যন্ত আদিম। আমি আবেগের বিরুদ্ধে নই, কিন্তু যখন আবেগ তোমার স্বাধীনতা, মুক্তি আর স্পষ্টভাবে দেখার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে, তখন কি আমাদের উচিত নয় খতিয়ে দেখা আবেগ আসলে কি? নাকি আমরা আবেগকে ধরব এমন কিছু হিসেবে যাকে পবিত্র ধরে নিতে হবে, যার দিকে তাকানো যাবে না? প্রশ্ন তোলা তো দূরের কথা। লালসা কি একটা অনুভূতি নাকি নয়? ইতিবাচকতা, রাগ আর আমরা খুব ভালো করেই জানি, মানে একটা সহজ প্রশ্ন, আমাদের মধ্যে কে আমাদের আবেগ বা চিন্তা বেছে নিই? আমরা কেন ওদের কাছে বন্দী হয়ে থাকব? বিষয়টা হলো মনের ভিতরের অনুভূতি যাই বলুক না কেন, সঠিক কাজটা করে যাওয়া। তোমার অনুভূতিটা তুমি নও, তোমার আবেগটা তুমি নও। আবেগ ক্ষণস্থায়ী, ওরা আসে আর যায়। তুমি কি আসো আর যাও? আর আবেগগুলোকে খুবই কৌশলগতভাবে আর ধূর্তভাবে বাইরের কোনো উদ্দীপনার মাধ্যমে জাগিয়ে তোলা যায়। সুস্বাদু খাবারের সুগন্ধ আর তার প্রতিক্রিয়ায় তোমার ভেতরে একটা উপযুক্ত অনুভূতি জাগবে। যদি তুমি তরুণ হও আর খুব আকর্ষণীয় কেউ, যিনি ইচ্ছাকৃতভাবে অল্প পোশাকে তোমার পাশ দিয়ে হেঁটে যান বা গা ঘেঁষে চলে যান, তাহলে তুমি জানো ঠিক কোন অনুভূতিটা তোমার মধ্যে জাগবে। তাহলে তুমি ধরা পড়তে পারো। এটা পুলিশের দ্বারা নয়, ভেতর থেকে তোমার নিজের আবেগই ব্যবহার করা হবে তোমাকে নিয়ন্ত্রণ করতে, তোমাকে বন্দি করতে। ব্যাপারটা এতটাই সোজা। আমি বুঝতে পারি না একজন মানুষ যিনি মনোবিজ্ঞান পড়েছেন তিনি এটা কিভাবে জানেন না। আমি তোমায় বলছি, এটা দেখা খুব কঠিন নয়। ব্যাপারটা হলো এটা দেখা বিপজ্জনক। কঠিন না, কিন্তু বিপজ্জনক। কারণ যদি তুমি এটা মেনে নাও, তাহলে তোমায় অনেক তুচ্ছ আরাম আয়েশ ছাড়তে হবে। আমি বলি, আমরা আমাদের আবেগের নামে যেসব সস্তা আগ্রহ ধরে রাখি। বুঝতে পারছো? মানে আমি যেমনটা অনুভব করি, এইটাই তো অনেক কিছুর চূড়ান্ত উত্তর হয়ে যায়, তাই না? তুমি কিছু বলো, তুমি একটা ইচ্ছা প্রকাশ করো, আর অন্যজন সেটা নিয়ে জানতে চায়। তখন তোমার চূড়ান্ত উত্তর হতে পারে, কোনো প্রশ্ন না, এটাই আমার ইচ্ছা, এটাই আমি করব। আর সেখানেই সব থেমে যায়। এটাই স্বার্থপরতা, এটাই ছোট স্বার্থ যেটার জন্য আমরা ছুটছি। আর সেই তুচ্ছ জিনিসটার জন্য আমরা এমন কিছুর সঙ্গে আপোষ করে ফেলি যা খুবই মৌলিক, জীবনের উৎস। আমাদের স্বাধীনতা, যেটা হলো জীবনের আসল সত্তা।